এক সেকেন্ড, একটু ঠিক করে নিচ্ছি। এক সেকেন্ড। হ্যালো, 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 কেমন আছো? প্রচণ্ড গরম পড়েছে। তো যাই হোক, মডেল কোশ্চেন পেপার 8 সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 1058 এবং 1059 এই দুটো পেজ আমি সলভ করেছি। ইতিহাসের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ হচ্ছে, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ হচ্ছে ভলিউম 2। ঠিক আছে, যার পেজ নম্বর 1058 1059 পেজ, খুবই গুরুত্বপূর্ণ পেজ। তো দেখো, নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, কারণ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেটাই আমার কাছে একটা বড় একটা ব্যাপার। মডেল কোশ্চেন 8, প্রথম প্রশ্ন 1.1, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিন্তু চলচ্চিত্রের সাথে। কিসের সঙ্গে যুক্ত ছিলেন? দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিন্তু চলচ্চিত্রের সঙ্গে, এটা হবে। পরের প্রশ্ন 1.2তে কলহনের রাষ্ট্রঙ্গিনী হলো কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষায় আসে, স্থানীয় ইতিহাস। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে বাংলাদেশের ঢাকা, যদিও এটা বাংলাদেশের রাজধানী, বর্তমানে বাংলাদেশের ঢাকা থেকে কিন্তু এটা কিন্তু সরাসরি কিন্তু নাটকটি কিন্তু ছাপা হয়েছিল। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, দয়া করে একটু কেটে দিচ্ছি। ওকে, এক সেকেন্ড, ইয়েস। 1.4 এর প্রশ্ন কী বলছে? কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বামাবদিনী পত্রিকার সম্পাদক উমেশ চন্দ্র দত্ত। তোমরা জানো যে বামাবদিনী পত্রিকা কিন্তু 1863 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? পরের প্রশ্ন, বাংলার নানা সাহেবকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে বাংলার নানা সাহেব কিন্তু রাম রতন মল্লিক। বাংলার নানা সাহেব কে ছিল? রাম রতন মল্লিক। দাদন কথার অর্থ কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে অগ্রিম অর্থ, ঠিক আছে, অগ্রিম অর্থ নেওয়া। দাদন কথার অর্থ কী? অগ্রিম অর্থ নেওয়া। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে? মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। তোমরা জানো যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে কিন্তু ভারত সভা প্রতিষ্ঠিত করেছিল। ঠিক আছে, এটা কিন্তু এলবার্ট হলে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, যার বর্তমান নাম কিন্তু কফি হাউস। তোমরা ছোটো করে নোটসটা লিখে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। চলো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 1.9-এ ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কিন্তু কী হবে বলো তো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে ভারত সভার সঙ্গে মুকুটহীন রাজা কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়। ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন, এটাও কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যেটা তোমাদের একটু আগে বলেছি, যেটা 1876 সালে কিন্তু এই ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। 1.10, মহাবিদ্রোহের সময় মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। চার্লস রেক্স। এক সেকেন্ড, একটু কেটে দিচ্ছি। হ্যাঁ, চার্লস রেক্স। পরের প্রশ্ন 1.11-এ 1863 খ্রিস্টাব্দে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। কে করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, এবং আমি মনে করি এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। 1.12, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হয়েছিল। বাংলা ভাষায় প্রথম ছাপা হয়েছিল 1778 খ্রিস্টাব্দে। ওকে, নিজ খামারে ধান তোলো কোন স্লোগানটি ছিল? তো দেখো, নিজ খামারে ধান তোলো তেভাগা আন্দোলন। কী হবে? তেভাগা আন্দোলন। ঠিক আছে, পরে প্রশ্ন, একা আন্দোলন ঘটেছিল কী বলো তো? একা আন্দোলন ঘটেছিল। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু অহিংস অসহযোগ, হ্যাঁ এটা হবে, গয়ের অ্যান্সার হবে অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। এক সেকেন্ড, একটু উপরের দিকে তুলতে হবে, এটা তো শেষ হয়ে গেল। পরের প্রশ্ন কি বলেছে? অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। ঠিক আছে, পরের প্রশ্ন 1.15, 1929 খ্রিস্টাব্দে কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল। পূর্ণ স্বরাজ দাবি, তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, পূর্ণ স্বরাজ দাবি কিন্তু হয়েছিল কিন্তু কোথায় বলো তো? না, কলকাতা অধিবেশন তো কোনো জীবনে হয়নি, মাদ্রাজ তো হবেই না।
মুম্বাই তো হবে না, একদম লাহোর। কী হবে? লাহোর হবে। ওয়াও ক্যা বাত হে ইয়ার, লাহোর হবে। পরে প্রশ্ন আমাদের 1.16, দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো গান্ধীজি, আর তোমরা জানো যে দলিতদের অধিকার নিয়ে কিন্তু গান্ধীজির সঙ্গে বি.আর. আম্বেদকরের কিন্তু অনেক বিবাদ হয়েছিল, তোমরা জানো। যেখানে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক বাটোয়ারা, পুনা চুক্তি হয়েছিল। সাম্প্রদায়িক বাটোয়ারা 1932 সালে হয়েছিল, যেটা রামসে ম্যাকডোনাল্ড ছিল, আর পুনা চুক্তি হয়েছিল 1932 সালে। ঠিক আছে, গান্ধীজির সঙ্গে বি.আর. আম্বেদকরের হরিজন বা দলিতদের বিভিন্ন দাবি দেওয়া আদায়কে কেন্দ্র করে, বা তাদের পৃথক নির্বাচনের দাবিকে কেন্দ্র করে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধাকে কেন্দ্র করে। তো যাই হোক, এগুলো বুঝিয়েছি। ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয়? ভারতের নাইট অ্যাঙ্গেল সরোজিনী নাইডু, একদম চোখ বন্ধ করে সরোজিনী নাইডু। পরে প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিল যে স্থানে, একদম চোখ বন্ধ করে তমলুক। নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল 1950 সালে। নেহরুর সঙ্গে লিয়াকত আলীর যে চুক্তি হয়েছিল সেটা নেহেরু লিয়াকত চুক্তি বলা হয়। উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য কিন্তু এই নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল। পরীক্ষার সময় দিতে পারে যে নেহেরু লিয়াকত চুক্তি কী কারণে হয়েছিল। উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য কিন্তু এই নেহেরু লিয়াকত চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। চলো 1.20, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত। কেরল রাজ্যটি কিন্তু মালাবার উপকূলে অবস্থিত। কোথায় আছে? মালাবার উপকূলে অবস্থিত। যাই হোক, এইগুলো শেষ হয়ে গেছে। এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা বলেছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন। তোমরা জানো যে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এই বঙ্গদর্শন কিন্তু একটা মাসিক পত্রিকা। ঠিক আছে, আমরা জানি যে 1872 খ্রিস্টাব্দে কিন্তু 1872 খ্রিস্টাব্দে কিন্তু এত তারিখে বঙ্গদর্শন পত্রিকা কিন্তু প্রথম কিন্তু প্রকাশিত হয় 1872 সালে, এবং এটা একটা মাসিক পত্রিকা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এর সম্পাদক ছিলেন। চলো পরে প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে রচনা করেন? একদম চোখ বন্ধ করে কালীপ্রসন্ন সিংহ। বলার কোনো কিছুই নেই। আরে বাবা, পরে কোশ্চেন, কে নিজেকে ধরতিয়া বা বলে আখ্যা দিয়েছেন? বিরসা মুন্ডা। একদম চোখ বন্ধ করে, ইয়ার বিরসা মুন্ডা। ইতিহাস রাখবো না, ধরবো আর উড়াবো। এসবি একাডেমিক সেন্টার কখনো ভয় পায় না ইতিহাসকে, একদম ধরবে আর উড়াবে। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে রায় মার্টিনকে ধরবো আর উড়াবো, ব্যাস। আর ডায়লগটা বেশি দেওয়া হচ্ছে মনে হচ্ছে। যাই হোক, ছেলেদের একটু উজ্জীবিত করার জন্য এই ডায়লগগুলো দিতে হয়, নাহলে ছেলেরা মরার মতন হয়ে যাবে। একদম উজ্জীবিত, একদম চাঙ্গা করতে হবে বাবা, চাঙ্গা। গান্ধীবুড়ি নামে কে পড়েছে? একদম চোখ বন্ধ করে মাতঙ্গিনী হাজরা রে বাবা, মাতঙ্গিনী হাজরা। গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। চলো পরের প্রশ্ন কি বলেছে। 2.21, ভারত সভা, ঠিক না ভুল, ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তম রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট হওয়ার জন্য। কথাটা ঠিকই আছে। তোমরা জানো যে ভারত সভা হয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1876-এ কলকাতার এলবার্ট হলে, যার বর্তমান নাম কফি হাউস। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড একজোট করার জন্য করেছিল, বাট কতটা সাকসেসফুল ছিল সেটাও একটা বড় ব্যাপার। বাট চেষ্টা করেছিল, তার জন্য এটা রাইট মারতে পারি, বাট সাকসেসফুল অতটা হয়নি। বাংলার লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে বাংলার লাইনোটাইপ কি বিদ্যাসাগর করেছিল? না, আমার মতে বাংলার লাইনোটাইপ বিদ্যাসাগর করেনি। কি ওর নামটা কি আছে? সুরেশচন্দ্র মজুমদার। ঠিক আছে, সুরেশচন্দ্র মজুমদার কিন্তু এই লাইনোটাইপটা পরিবর্তন করেন, বাট বিদ্যাসাগর করেনি। মারাত্মক পরিবারে বর্ণ পরিচয় করেছিল, বা বিদ্যাবণিক কাকে বলা হয়? বিদ্যাসাগরকে বলা হয়। বর্ণ পরিচয় করেছিল যেটা 1855 সালে, বা বিদ্যাবণিক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বা লাইনোটাই প্রবর্তন করেন না, বিদ্যাসাগর করেননি, সুরেশচন্দ্র মজুমদার করেছিল। যাই হোক, পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মিরাট ষড়যন্ত্র মামলায় তো কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, ঠিকই ছিল। পরের প্রশ্ন, গান্ধীজি অস্পৃশ্যতার বিরোধী ছিলেন। গান্ধীজির অস্পৃশ্যতার বিরোধী ছিলেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিকই আছে, গান্ধীজি অস্পৃশ্যতার বিরোধী ছিলেন। ঠিক আছে, চলো এবার চলে যাই প্রশ্নগুলো। এক সেকেন্ড, ইয়াস, একটু জুম করে নেব, একটু জুম করে নিই, ভালো লাগবে দেখতে। একটু বেশি জুম হয়ে গেল না? ও ঠিক আছে, চলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে বলো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে বঙ্গদর্শন।
রামমোহন রায় হবে অ্যাংলো হিন্দু কলেজ, প্রতাপাদিত্য চরিত্র হবে রামরাম বসু, আর কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি হবে জয়প্রকাশ নারায়ণ। বললাম না ধরবার উড়াবো, এসবি একাডেমিক সেন্টার করে উড়িয়ে দেবে। ইতিহাসের কোনো কিছু রাখবো না, প্রতিদিন এক একটা সেট করে সলভ করার চেষ্টা চালাচ্ছি যতটা পারি। 2.5 ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম এজেন্সি নামে এক পৃথক অঞ্চল গঠন করেছিলেন। এটি হয়েছিল চুয়াড় বিদ্রোহের সময়, না এটা চুয়াড় বিদ্রোহের সময় হয়নি, কোল বিদ্রোহের সময় হয়েছিল। কোল বিদ্রোহের সময় হয়েছিল দক্ষিণ পশ্চিম এজেন্সি। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন কি বলেছে 2.52-তে, মহারানী ভিক্টোরিয়া সত্যবিলোপ নীতি বাতিল বলে ঘোষণা করেন। ব্রিটিশ পার্লামেন্ট সত্যবিলোপ নীতি পছন্দ করতেন না, এটা ভুল আছে। ইতিপূর্বে দেশের রাজ্যগুলি দত্তক পুত্র গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আচ্ছা, এটা হবে ব্যাখ্যা 2 হবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? 2.53 কী বলেছে, বিংশ শতকে ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থী উল্লেখযোগ্য ভূমিকা ছিল। বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতির সমর্থন, তারা ছিল সাম্রাজ্যবাদের সমর্থন। অ্যাকচুয়ালি ব্যাখ্যা 3 হবে। তারা ছিল শ্রমিক কৃষক ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক ছিলেন। ঠিক আছে, এটা হবে ব্যাখ্যা 3 হবে। পরের প্রশ্ন কী বলেছে 2.54, নারীদের বিপ্লবী আন্দোলনের সবচেয়ে এগিয়ে ছিল বাংলা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কী বলেছে, বাংলা নারী শিক্ষা যথেষ্ট প্রসার ঘটেছিল। তারপরে বলেছে বাংলার নারীরা খুবই জেদি ছিল, না এটা তো হবেই না। বাংলা নারীরা অন্য রাজ্যের নারীদের থেকে এগিয়ে থাকতে চেয়েছিল। অ্যাকচুয়ালি এগিয়ে থাকতে চেয়েছিল এরকম কথাটা ঠিক হবে না। বাংলা নারী শিক্ষা যথেষ্ট প্রসার ঘটেছিল, তার জন্য কিন্তু তারা কিন্তু বিপ্লবী দিক থেকে এগিয়ে এসেছিল, এটা সত্যি কথা। তোমরা দেখতে পারবে কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, ঠিক আছে, বীণা দাস, যারা ছিল তারা কিন্তু শিক্ষিত ছিল। এই শিক্ষিতর কারণে কিন্তু তারা কিন্তু সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তোমরা দেখতেই পারবে যে নারী সমাজ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? প্রথম প্রশ্ন 3.1-এ, যে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। তোমরা জানো যে সাধারণত সাধারণ মানুষের কথা, লেখকের পারিপার্শ্বিক পরিবেশ, কোন কোন ঘটনার বিবরণী সেই সম্পর্কে কিন্তু জানা যায়। তাছাড়া রাজনৈতিক, অর্থসামাজিক, দৃষ্টিভঙ্গির বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা সম্পর্কেও জানা যায়। স্থানীয় ইতিহাস এবং তোমরা জানো যে স্থানীয় ইতিহাস রচনার ক্ষেত্রে উপাদান সহায়ক ভূমিকা পালন করে। আর তাছাড়া বৃহত্তম জাতীয় ইতিহাসে বহু উপেক্ষিত বিষয় উপর আলোকিত হয়। স্মৃতিকথা ও আত্মজীবনী, তোমরা দেখো স্মৃতিকথা মানে কি? স্মৃতিকথা মানে কি, সে তোমাদের যে পুরনো যে কথাবার্তাগুলো আছে, পুরনো যে যেমন আছে স্মৃতিকথা সবসময়ের জন্য কিন্তু আমরা দেখতে পারি যে যখন ভারতবর্ষ বিভক্ত হয়ে যায়, যখন বাংলাদেশ যখন আলাদা হয়ে যায় বা পাকিস্তান যখন আলাদা হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু উদ্বাস্তুরা যে ভারতবর্ষে আসে বা ভারতবর্ষ থেকে মুসলমানরা যখন বাইরের দেশে চলে যায়, একটা উদ্বাস্তু যে সমস্যা সেইগুলো কিন্তু স্মৃতিকথা। তুমি দেখতে পারবে যে মণিকুন্তলা সেন আছে, ঠিক আছে, তারপরে আমাদের ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিংয়ের এই সমস্ত স্মৃতিকথাগুলো কিন্তু আমরা জানতে পারি প্রাচীনকালের বা আগেকার দিনের বিভাজন সম্পর্কে। এবং আত্মজীবনী বলতে বোঝানো হয়েছে যে যেখানে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকের তার নিজস্ব কর্মকাণ্ড এবং ভারতবর্ষের বিভিন্ন সমাজ ব্যবস্থা, ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অত্যাচার সে সম্পর্কে আমরা কিন্তু আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে জানতে পারি। এবং আত্মজীবনীমূলক তোমরা জানো যে সরলা দেবী চৌধুরানী আছে, জীবনের ঝরাপাতা আছে, তার সঙ্গে আছে বিপিনচন্দ্র পালের 70 বছর আছে। অর্থাৎ স্মৃতিকথা মানে কি স্মৃতিকথা বলতে বোঝানো হয়েছে যে একটা দেশ থেকে যখন আরেকটা দেশে ত্যাগ করে চলে আসে বা ছেড়ে চলে আসে, তখন সে একটা স্মৃতি থেকে যায়। এবং আত্মজীবনী মানে কি, সে যে কোনো ঐতিহাসিকের নিজস্ব পার্সোনাল যে জিনিসটা লিখছে সেটাও আত্মজীবনী বলা যেতে পারে। পরের প্রশ্ন 3.2-তে, ফটোগ্রাফি কীভাবে নিরপেক্ষ ইতিহাস রচনায় সাহায্য করে। এটা ঠিক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ফটোগ্রাফি কীভাবে নিরপেক্ষ ইতিহাস রচনা করতে সাহায্য করে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা একটা জিনিস মনে রাখবে যে এই ফটোগ্রাফি কিন্তু আগেকার দিনের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা জানতে পারি। আগেকার দিনের স্থাপত্য ভাস্কর্য,
আগেকার দিনে প্রত্নতত্ত্ববিদের যে এইগুলো সম্পর্কে আমরা অনেকটা জানতে পারি। স্থাপত্য, প্রত্নতত্ত্ব সংরক্ষণের ক্ষেত্রে ফটোগ্রাফি জানতে পারি। তাছাড়া তোমরা দেখতে পারবে আগেকার দিনের যে রাজকীয় যে অনুষ্ঠানের যে ছবি ছিল, রাজকীয় যে অনুষ্ঠানের ছবি, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। ইতিহাসের উপাদান রূপে ফটোগ্রাফির গুরুত্ব মানে মূল্যবান, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এগুলো বাস্তবতা কেননা কোনো ব্যক্তি ও ঘটনার আলোকচিত্রের সততা অস্বীকার করা যায় না। কারণটা কি, এই ইতিহাস থেকে মানুষের মুখে তো তারা উল্টোপাল্টা কথা বলতে পারে, বাট এই ফটোগ্রাফি থেকে কিন্তু একদম সঠিক তথ্যটা জানতে পারি আগেকার দিনের সমস্ত বিষয় নিয়ে। আর পরের প্রশ্ন 3.3-তে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে। মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়? তোমরা জানো যে ক্যালকাটা মেডিকেল কলেজে 1836 সালে কিন্তু প্রথম শবব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন 3.4, গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? একদম ঠিক বলেছে, গ্রামবার্তা প্রকাশিকা যেটা 1863 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, তোমরা জানো যে এটা কিন্তু কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, হরিনাথ মজুমদারের লেখা, কাঙাল হরিনাথ মজুমদার। এবং এটা কিন্তু তৎকালীন সমাজে গ্রামের মানুষের, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, গ্রামে গরিব মানুষের কথা কিন্তু সম্পূর্ণরূপে তুলে ধরে, যেটা অন্যান্য পত্রিকার থেকে কিন্তু সম্পূর্ণ একটু আলাদা ছিল। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন, এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলতে কী বুঝো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এক সেকেন্ড আমি বলছি। এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলতে কী বোঝো? তো একটা জিনিস মাথায় রাখবে যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এলাকা চাষ আর বি এলাকা যে চাষ আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু নীলবিদ্যের সঙ্গে জড়িত। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, আমি বলে দিচ্ছি একটু শোনো। এলাকা চাষ হয়েছিল শব্দ দুটি 19 শতকের নীল চাষের পদ্ধতির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল। এলাকা চাষ আর বে এলাকা চাষ এটা কিন্তু 19 শতকের নীল চাষের যে পদ্ধতির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল। প্রথম তোমাদের আমি বোঝাবো এলাকা চাষ। এলাকা চাষটা কি বলো তো, যে নীলকর যখন জমিদারদের কাছ থেকে জমি ক্রয় করে, ভালো করে শোনো কী বলছে, লিখে নাও। নীলকররা যখন জমিদারদের কাছ থেকে জমি ক্রয় করে বা ভাড়া নিয়ে সেই জমিতে ভাড়াটিয়া চাষিদের দিয়ে নীল চাষ করাতো, তখন তা এলাকা চাষ নামে পরিচিত। আর বুঝতে পারলো কী বলছে? আর বে এলাকা চাষ কী আছে? এটা ছিল নীল চাষ লাভজনক না হওয়ায় নীলকররা চাষিকে অগ্রিম অর্থ দিয়ে জমিতে চাষ করাতো, বা অগ্রিম টাকা দিয়ে চাষির জমিতে চাষির খরচে নীল চাষ করাতো। সেটাকে বে এলাকা চাষ বলে, বা রায়তাই চাষ বলে, বা রায়তি চাষ বলে, রায়তি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, যাই হোক হয়ে গেছে আমাদের। পরের কোশ্চেন কী বলেছে? পাইকান জমি কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পাইকান জমি কি বলতো? পাইক বা সৈনিকের কাজ করতো। পাইকরা কী করতো? পাইক বিদ্রোহ বা পাইকরা কী করতো? সৈনিকের কাজ করতো। চুয়াররা বেতনের পরিবর্তে নিষ্কর জমি ভোগ করতো। ঠিক আছে, এই যে চুয়াররা, তারা কি আছে? পাইক বা সৈনিকের কাজ করতো। চুয়াররা কী করতো? চুয়াররা কিন্তু, এক সেকেন্ড, চুয়াররা কিন্তু পাইক বা সৈনিকের কাজ করতো। পাইক বা সৈনিকের কাজ করতো। এই পাইক বা সৈনিকদের কিন্তু নিষ্কর জমি দেওয়া হতো। ঠিক আছে, এই নিষ্কর যে জমি যে ভোগ করতো তাকে পাইকান জমি বলা হয়। পরের প্রশ্ন, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যাই হোক বলছি আমি। ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, ব্যঙ্গচিত্র হলো একটা অপমানজনক বা প্রশংসাসূচক হতে পারে, ভালো হতে পারে, খারাপও হতে পারে, এবং একটি রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে। রাজনৈতিক উদ্দেশ্য পরিবেশন করতে শুধুমাত্র বিনোদনের জন্য কিন্তু এটি আঁকা হয়। তোমরা দেখবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যঙ্গ করেছিল, ঠিক আছে, আমাদের গগেন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে। যাই হোক, আমাদের পরের প্রশ্ন কী বলেছে একটু আলোচনা করা যাক। 3.8-এ জাতীয়তাবাদ বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, জাতীয়তাবাদ বলতে কী বোঝো? একটা জিনিস মাথায় রাখবে, জাতীয়তাবাদ একটি আদর্শ যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থান স্থাপন করা হয়। কী বলছি বুঝতে পারছো? জাতীয়তাবাদ একটি আদর্শ যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক রাজনৈতিক আদর্শকে জাতিগত উদ্দেশ্যের পরে স্থান দেওয়া হয়।
এবং জাতীয়তাবাদ একটি জাতির সংরক্ষিত সংস্কৃতি। জাতীয়তাবাদ কী বলতো? একটি জাতির সংস্কৃতি রক্ষার্থে ভূমিকা পালন করে। অর্থাৎ জাতীয়তাবাদ, তোমরা এটাও লিখতে পারো যে জাতীয়তাবাদ একটি আদর্শ যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং জাতীয়তাবাদ একটি জাতির সংস্কৃতি রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জাতির অর্জন সমূহকে সামনে তুলে ধরে। সে তোমরা বিভিন্ন বই থেকে বিভিন্ন টাইপের বলতে পারো, কোনো ব্যাপার না, যেখান থেকে পারো, কোনো সমস্যা নেই, পড়া নিয়ে কথা। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠাতার উদ্দেশ্য কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, একটা জিনিস মাথায় রাখবে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1906 সালে। এই সময় যদিও জাতীয় শিক্ষা গঠিত হয়। আর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কিন্তু ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে একটি। পশ্চিমবঙ্গের জনসাধারণের মধ্যে কারিগরি শিক্ষা প্রসারের জন্য কিন্তু এটা গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, যাতে তারা কারিগরি শিক্ষায় বিভিন্ন প্রযুক্তিবিদ্যায় উন্নতি হতে পারে, ঠিক আছে, সেই দিকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে তারকনাথ পালিত কেন স্মরণীয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে তারকনাথ পালিত কিন্তু ছিলেন একজন ভারতীয় বাঙালি আইনজ্ঞ, ঠিক আছে। কোশ্চেনটা কোথায় আছে? তারকনাথ 3.10। তিনি ছিলেন কিন্তু ভারতীয় বাঙালি আইনজ্ঞ এবং মানব কল্যাণে নিয়োজিত একজন ব্যক্তি, জনহিতৈষী, মানে গরিবদের খুব সাহায্য করতেন এবং 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় স্বদেশী আন্দোলনে যুক্ত ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতায় কিন্তু তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। এটা লিখলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তোমরা আরও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো আমি কী বলছি? যাই হোক, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? তো দেখো, আমাদের পরের প্রশ্ন বলেছে 3.11 তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্দেশ্যে গঠিত? তোমরা জানো যে তাম্রলিপ্ত জাতীয় সরকার কিন্তু গঠন করেন কিন্তু সতীশচন্দ্র সামন্ত। তোমরা জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অত্যাচার, তাই তো, ব্রিটিশ সরকারের যে নাটকীয় যে হত্যালীলা চালিয়েছিল 1942 সালে 16ই অক্টোবর, এই যে মারাত্মক পরিমাণে যে অত্যাচার করেছিল ব্রিটিশ প্রশাসনের, যে নির্দয় ভারতবর্ষের পর যে জুলুম, তার প্রতিবাদে কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বা এই কংগ্রেস নেতৃত্ব সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছিল। এই যে কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু আমাদের সতীশচন্দ্র সামন্ত, যেটা 1942 সালের ঘটনা। ভারত ছাড় আন্দোলনের সময় এটা হয়েছিল, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করা হয়েছিল, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটা প্রতিবাদের ঝড় তোলা হয়েছিল কিন্তু তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করে। পরের প্রশ্ন, ফ্লাইট কমিশন কত সালে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ফ্লাইট কমিশন কত সালে কী সিদ্ধান্ত নেয়? তো একটা জিনিস মাথায় রাখবে যে ফ্লাইট কমিশনটা কী বলো তো? ফ্লাইট কমিশনটা কিন্তু যেটা 1938 সালে কিন্তু গঠিত হয়েছিল। 1938 সালে কিন্তু ফ্লাইট কমিশন গঠিত হয়েছিল। ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের সরকার কর্তৃক 1938 সালে এই ফ্লাইট কমিশনটা গঠন করা হয়। ভূমি রাজস্ব সংক্রান্ত কারণে কিন্তু এই ফ্লাইট কমিশনটা গঠন করা হয়েছিল। ভূমি রাজস্ব সংক্রান্ত, ঠিক আছে। তোমরা জানো যে জমিদারি প্রথা বাতিল সহ ভূমি রাজস্ব সংক্রান্ত বিষয়ে কিন্তু আয়ত্ত আনা হয়েছিল। যে জমিদারি যে প্রথা বিলোপের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফ্লাইট কমিশন। পরের প্রশ্ন, অলিন যুদ্ধ কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অলিন যুদ্ধ কী? পরীক্ষা কিন্তু আসে, আমি বুঝিয়েছিলাম তোমাদের গতকাল। অলিন যুদ্ধ কী? একটা জিনিস মাথায় রাখবে, যেটা কিন্তু অলিন যুদ্ধ হয়েছিল কিন্তু কী বলতো? অলিন যুদ্ধ হয়েছিল কিন্তু 1930 সালে। 1930 সালেই তো হওয়া উচিত আমার মতে। তো দেখো, অলিন যুদ্ধ হয়েছিল কিন্তু 1930 সালে হয়েছিল, ঠিক আছে।
যেটা জানো যে বিনয়, বাদল আর দীনেশ, ঠিক আছে, বিনয়, বাদল, দীনেশ বেঙ্গল ভলেন্টিয়ার্স এর সদস্য ছিল এবং তারা কিন্তু 1930 সালে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল এবং জেনারেল স্পিনসনকে হত্যা করার একটা চেষ্টা করেছিল। এই কারণে কিন্তু রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এদের যে যুদ্ধ হয় সেটাই অলিং যুদ্ধ বলে, যদিও এতে কিন্তু 3 জনই আহত হয়েছিল এবং বুঝতেই পারছো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এদের ধরে নিয়েছিল, যদিও এরা সংগ্রাম করে গিয়েছিল, লড়াই চালিয়ে গিয়েছিল। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে রাইটার্স বিল্ডিংয়ে যে এদের যে খণ্ডযুদ্ধ সেটাকে অলিং যুদ্ধ বলা হয়। বুঝতে পারছো কী বলছি? বুঝতে পারছো? চলো আমাদের পরে প্রশ্ন, পুনা চুক্তি গুরুত্ব কেন? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পুনা চুক্তি গুরুত্বপূর্ণ কেন? তো দেখো, পুনা চুক্তি যেটা হয়েছিল কিন্তু 1932 সালে হয়েছিল, ঠিক আছে। গান্ধীজির সঙ্গে হয়েছিল কিন্তু BR আম্বেদকরের এই পুনা চুক্তিটা হয়েছিল। মেইন ব্যাপারটা কী বলতো, 1932 সালের আগস্টে সাম্প্রদায়িক সিদ্ধান্তটি হলো যা দলিত শ্রেণীর মধ্যে একটি পৃথক ভোটাধিকার প্রদান করে। দলিত শ্রেণীরা যাতে পৃথক একটা ভোটাধিকার নির্বাচন পায় বা নির্বাচন অংশগ্রহণ করতে পারে, এবং ডক্টর BR আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে এই পুনা চুক্তি হয়েছিল। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, পুনা চুক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অনশনে কিন্তু গান্ধীজির জীবন সংশয়ের আশঙ্কা দেখা দিয়েছিল। যখন উদ্বিগ্ন সমস্ত শ্রেণীর হিন্দু নেতারা পুনরায় নিজেদের মধ্যে আলোচনা করে একটি মীমাংসায় উন্নতি হয়। এই মীমাংসা সূত্রে অনুন্নত হিন্দু সম্প্রদায়ের পক্ষে ডক্টর BR আম্বেদকর, শ্রীনিবাসন এবং বর্ণ হিন্দুদের পক্ষে পণ্ডিত মদনমোহন মালব্য, বাবু রাজেন্দ্র প্রসাদ প্রমুখ একটি বোঝাপড়ার মাধ্যমে পুনা চুক্তি স্বাক্ষরিত করা হয় এবং এরা কিন্তু পৃথক নির্বাচনটা মেনে নেয়। অর্থাৎ সমাজের পক্ষে যারা দলিত সম্প্রদায়, হরিজন সম্প্রদায়, তাদের বিভিন্ন দাবি দেওয়া কিন্তু মেনে নেওয়া হয়। 3.15 প্রশ্ন কি বলেছে? প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। দ্বার কমিশন কেন গঠিত হয়? তো দেখো, দ্বার কমিশনটা একটু ভালো করে বলছি শোনো। স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি জোরালো হয়ে উঠলে যৌক্তিকতা বিচারের জন্য গণপরিষদের নির্দেশন ভারত সরকার 1948 খ্রিস্টাব্দে 17 জুন বিচারপতি SK দারের নেতৃত্বে কত সালে? 1948 সালে SK দারের নেতৃত্বে, SK দার, ঠিক আছে, SK দারের, দয়াকার রয়কার SK দারের সভাপতিত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করা হয়, যা দার কমিশন নামে পরিচিত। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? একটা স্ক্রিনশট তোমরা করে নিও, আমি এটা নোটসটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও, ঠিক আছে। পরের প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এক সেকেন্ড তোমাদের আমি বলছি। 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ? একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর করা হয়, ঠিক আছে। 1949 সালের 26শে জানুয়ারি, একটু মাথায় রাখবে, এক সেকেন্ড মাথায় রাখবে। 1949 সালের 26শে জানুয়ারি কিন্তু ভারতের সংবিধান গৃহীত হবার পরে, আর 1950 সালের 26শে জানুয়ারি কিন্তু ভারতের সংবিধান কিন্তু কার্যকর করা হয়। বুঝতে পারছো? এই জন্যই বিখ্যাত। যাই হোক, ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, যতটা পেরেছি তোমাদের আমি হেল্প করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমি খুবই খুশি, তোমাদের সাপোর্ট আমি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য।